আর বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা আজ আবার উপস্থিত হয়েছি আরেকটি নতুন গল্প নিয়ে। বাংলা সাহিত্যের এক দিকপাল কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক বাঙালি পাঠকের কাছে লেখক হিসেবে যথেষ্ট সমাদৃত তিনি। 50-এর দশকের বিশৃঙ্খল সময়েই সাহিত্য জগতে পদার্পণ করেন তিনি। সমাজ ও ব্যক্তির সংকট দ্বন্দ্বের নানা রূপ নিপুণ শব্দের বুননে ফুটে উঠেছে তার লেখায়। 1967 সালে ঘুণপোকা উপন্যাস প্রকাশের পরই সাহিত্য জগতে স্থায়ী আসন লাভ করেন তিনি। দূরবীন, পারাপার, মানব জীবন, উজান ইত্যাদি ওনার লেখা সব কালোজয়ী উপন্যাস। শিশু কিশোরদের জন্য তিনি বহু গল্প লিখেছেন। গয়নার বাক্স, মনোজদের অদ্ভুত বাড়ি, ছায়াময়, গোসাই ভাগানের ভূত ইত্যাদি। আজ আমি ওনারই লেখা একটি ছোট গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটির নাম নয়নচাঁদ। গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা। টাকা থাকলেই দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা, অনিদ্রা থেকে আবার অগ্নিমান্দ, আর অগ্নিমান্দ থেকেই হয় উদারাময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই। সারা বছর ধরে কবরেজি পাঁচন, হোমিওপ্যাথি গুলি আর অ্যালোপ্যাথির নানান বিদঘুটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে। ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারদিকে চেয়ে দেখলেন। রাত্রিবেলা এমনিতেই নানা রকম শব্দ হয়। ইঁদুর দৌড়োয়, আরশোলা খড়খড় করে, কাঠের জোর পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কি। তাই নয়নচাঁদ তেমন ভয় পেল না। তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায়। জানলার শিকে টুং করে কেউ যেন একটা ঢিল মেরেছিল। বিছানার মাথার দিকেই জানলা। জানলার পাশেই একটা কাঠের টেবিল রাখা আছে, তাতে ঢাকা দেওয়া জলের গেলাস। নয়নচাঁদ টর্চ জেলে জলের গেলাসটার দিকে হাত বাড়াতেই থমকে গেলেন। টেবিলটার ওপর একটা কাগজের মোড়ক পড়ে আছে। নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই। ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে। সাদামাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়নচাঁদ, আমাকে মনে আছে? সামান্য দেনার দায়ে আমার ভিটে ঘুঘু চড়িয়েছিলে। আমার বউ বাচ্চারা ভিখিরি হয়ে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না। আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো। ততদিনে ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গান গাও, নাচো, হাসো। বেশি দিন তো আর নয়। ইতি তোমার জম, জনার্দন। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের হাত ছিল। প্রায়ই হ্যান্ড নোট লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারেনি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বিবাগী হয়ে কোথায় যেন চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায়। তার বউ ছেলেপিলেদের কি হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন না। সেই ঘটনার পর বছর 3-4 কেটে গেছে। নয়নচাঁদের ভূতে ভয় আছে। তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন। রাত্রে আর কেউ ঘুমোতে পারল না। এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা ও গবেষণা হতে লাগলো। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক। বরদাচরণ লোকটা একটু অদ্ভুত। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না। তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে। এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো
দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না, এমনকি খিড়কির দরজা দিয়েও না। তিনি হয় পাঁচিল টপকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদ দিয়ে নামবেন। এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়নচাঁদের বাড়িতে বরদাচরণ ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বটগাছ আছে। সেই বটের ঝুড়ি ধরে কোষে খানিকটা ঝুল খেয়ে বরদা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন। সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেন পাইপ ধরে 3তলার জানলায় উকি দিয়ে হাসি মুখে বললেন, এই যে নয়নচাঁদ বাবু, কি হয়েছে বলুন তো? জানলায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিড়মি খেয়ে প্রথমটায় গো গো করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেয়া হলো। বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানলার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা খুব গভীর মুখে বললেন, তাহলে এই জানলাটাই? এটা দিয়েই ঢিল বাঁধা চিঠিটা ছোঁড়া হয়েছিল তো? হ্যাঁ বাবা বরদা। জানলাটা খুব নির্দিষ্টভাবে পরীক্ষা করে বরদা বললেন, অনেকদিন জানলাটা রং করাননি দেখছি। না, খামোখা খরচ করে কি হবে? জানলায় রং করালেও আলো হাওয়া আসবে, না করালেও আসবে। ঝুটমুট খরচে যাব কেন? তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই না? কৃপণ নই বাবা, লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারো। তা কাল রাত্রে কি খেয়েছিলেন? কেন বাবা বড়দা, রোজ যা খাই তাই খেয়েছি, 2খানা রুটি আর কুমড়োর চচ্চড়ি। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, আপনি খুবই কৃপণ, ভীষণ কৃপণ। না বাবা, কৃপণ নই, হিসেবই বলতে পারো। আমার ফিস কত জানেন? 500 টাকা, আর খরচাপাতি যা লাগে। নয়নচাঁদ ফের ভিড়মি খেলেন। এবার তার জ্ঞান ফিরতে বেশ সময় লাগলো। বড়দা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসেবি বললে আপনাকে কিছুই বলা হয় না। আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? তোমার ধর্মে সইল? আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয়? কিছু কম হবে না বাবা? হিসেব করে দেখেছি, আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম, ভিজিট বাবদ 20 টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আঁতকে উঠে বললেন, যেও না বাবা বড়দা, এই 500 টাকাই দেব ক্ষণ। বড়দা এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে উঠে এলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন। কালিটা পরীক্ষা করলেন, কাগজটা পরীক্ষা করলেন, আতস কাঁচ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে। তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন, এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না। জনার্দনের কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল, সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে। বড়দা বললেন, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা? এখানে গামছার কথা উঠছে কেন? গামছাই আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকে ছিল তো। মনে হচ্ছে গামছাটা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচে যায়। এই চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা। আপনি বরং কটা দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, আমোদ আহ্লাদ করে নিন প্রাণ ভরে। তার অর্থ কি বাবা? কি বলছো এসব? আমি জীবনেও কখনো ফুর্তি করিনি, তা জানো? জানি বলেই বলছি। টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো কথা? আমাবস্যার তো আর দেরি নেই। নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুত আছে,
লাশটা শনাক্ত করেছিল তারই আত্মীয়রা। তবে তো আরো বিপদের কথা, এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে তো আমাদের আর কিচ্ছুই করার নেই। নয়নচাঁদ এবারে ভ্যাঁ করে কেঁদে ফেললেন, বললেন, প্রাণটা বাঁচাও বাবা বড়দা, যা বলো তাই করছি। বড়দা এবার একটু ভাবলেন, তারপর মাথাটা নেড়ে বললেন, ঠিক আছে। এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, পেয়েছো ব্যাটাকে ধরতে? যাক, বাঁচা গেল। বড়দা মাথা নেড়ে বললেন, তাকে ধরা অত সহজ নয়, তবে জনার্দনের বউ ছেলে মেয়েদের খোঁজ পেয়েছি। এই শহরেই একটা নোংরা বস্তিতে থাকে। ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে। তা কিন্তু সে খবরে আমাদের কাজ কি বাবা বড়দা? বড়দা কটকট করে চেয়ে বললেন, চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয় লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার ওপর রাগ। তার বউ ছেলে মেয়েদের ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। তা বটে, যদি বাঁচতে চান তো আগে তাদের ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা বড়দা? তাদের বাড়ি ঘর ফিরিয়ে দিন, আর যা যা সব ক্রোক করেছিলেন তাও। ওরে বাবা, তার চেয়ে আমার মরাও ভালো। আপনি চ্যাম্পিয়ন লোক। কিসে বাবা বড়দা? কিপটেমিতে। আচ্ছা, আসি, আমার কিন্তু আর কিছুই করার নেই। দাঁড়াও 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 বাবা বড়দা, অত চট কেন? জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলেই ঠিক হয়ে যাবে তো? মনে তো হয়। তারপর তো আমি আছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন, হ্যাঁ, তাহলে তাই হবে বাবা। অমাবস্যার তো আর দেরি নেই, মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি জমি জমা ঘটি বাটি সোনা দানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল, ছেলেমেয়েরা বিহুবাল হয়ে গেল। বড়দা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, তার সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি হে বাবা? যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, শকটক খেলে মরে যাবেন। তাই হবে বাবা বড়দা, যা বলবে করব, শুধু প্রাণটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ ভালো লাগে, কোনোদিন খাননি। ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল, আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার। না, পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে উকি মারলেন, এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? গায়ে বেশ বল পাচ্ছি বাবা, পেটটাও আর ভুটভাট করছে না তেমন। আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম। আরো 10টা পরিবার আছে যাদের আপনার জন্য পথে বসতে হয়েছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা কিন্তু আমি আর হাতে রাখতে পারবো না। বলো কি বাবা বড়দা, এরপর আমি যে পথে বসবো? প্রাণটা তো আগে। কি আর করেন নয়নচাঁদ, বাকি 10টা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাত্রে। অমাবস্যা এসে পড়ল প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধেবেলা বড়দা এসে বললেন, কেমন আছেন নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? ভয়ে শুকিয়ে যাচ্ছি বাবা। ভয় পাবেন না, আজ রাত্রে আরো 2খানা পরোটা বেশি খাবেন। কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না, মনে থাকবে? নয়নচাঁদ হাঁপছাড়া গলায় বললেন, হ্যাঁ তাই হবে বাবা, তাই হবে।
সব বিলিয়ে দিয়ে নেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমাদের স্বাদ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিখিরি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজার মুখ করে সিন্দুক খুলে টাকা বের করে চাকরকে দিলেন ভিখিরিদের দেওয়ার জন্য। ভিখিরিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের 1000 খানেক টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ। 1000 টাকা তো অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ। টাকার শোক তো কম নয়। নিজের ঘরে শুয়ে থেকে একটু নিদ্রা এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলোও দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেঁচালেন, ওরে কে আছিস? কেউ জবাব দিল না। ঘাড়টা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের, বুকটা ছনছন। চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে। ফিসফিস কথা শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সভয়ে কাঠ হয়ে জানলার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সেই অন্ধকার জানলায় একটা ছায়ামূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে গিয়ে বললেন, কেন রে ভূতের পো? আর কোন পাপটা আছে আমার শুনি? আর কোন কর্মফল বাকি আছে? থোড়াই পরোয়া করি তোর? একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ। জানলার বাইরে থেকে বরদাচরণ বললেন, ঠিকই বলেছেন নয়নবাবু, আপনার আর পাপ টাপ নেই, ঘাড়ও কেউ মটকাবে না। অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ? এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান। সকালে ভিখিরি বিদায়, দুপুরে ভরপেট খাওয়া, বিকেলে দান ধ্যান সৎচিন্তা, রাত্রে পরোটা, মনে থাকবে তো? নয়নচাঁদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ থাকবে বাবা, থাকবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই একক গল্প পাঠের চ্যানেলটিকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো এরকমই একটি মজার গল্প নিয়ে। নমস্কার।